সারা বাংলাদেশের চিত্র। কারণ আমাদের যখন অসুখ হয় তখন আমরা দেখা যায় যে গ্রামে ডাক্তার দেখায়, তারপর আরেকটু ভালো ডাক্তারের কাছে যাই, প্রয়োজন পর আমরা ইন্ডিয়ায় যাই। কিন্তু আমাদের কৃষক ভাইদের কিন্তু সেই সময় নেই, তারা ওই ডিলার এবং আমাদের কাছেই সীমাবদ্ধতা থাকে, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ডিলার। কিন্তু আমাদের যে অনেক বড় কর্মকর্তা আছে তাদের কাছে যাওয়ার সময় নেই। আমি মনে করি যারা কৃষক তাদেরও দক্ষতা বাড়ানো উচিত প্রশিক্ষণ দিয়ে, এবং যারা ডিলার আছেন তাদেরও দক্ষতা বাড়ানো উচিত, কারণ তারাও বিরাট একটা ভূমিকা রাখে, তারা পরামর্শ দেয়। আর আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, ধরো ভালো কোম্পানি ডিলারটাকে মডিফাই করে হাই হাই কোম্পানির ওষুধ চায়, কৃষক বিরাট একটা প্রতারিত হয়। আমার আবেদন থাকবে, যেহেতু আপনারা একটা ফিক্স দোকান করে দিবেন, ওই দোকানে যেন তারা ব্র্যান্ডের মাল বিক্রি করে। ভালোর জন্য আমরা তাদেরকে একটা নির্দিষ্ট ডিলার দিলাম, তারা দেখা গেল হাই হাই কোম্পানির ওষুধ বেচলো, ডিলার একটা দেখা গেল তারা যেন সিন্ডিকেট না করে। এটা আমার কাছে জোর দাবি থাকবে। প্রয়োজন পর ওই ডিলারগুলো আমরা কয়েকটা আপনাদের কাছে অনুরোধ থাকতো, যেগুলো ব্র্যান্ডের ওষুধ ভালো ভালো কোম্পানি, ওগুলা তাদেরকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আমরাও প্রয়োজন পর তদারকি করবো। মাঠে ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে, আমরা জানি না এটা কোন কোম্পানির ওষুধ মার্কেটে আসছে। এটা আপনাদের কাছে জোর দাবি থাকবে। আর একটা কথা হলো, আমাদের এখানে কিন্তু অনেক মরিচ আবাদ হয়, যেমন আমাদের কৃষ্ণনগরের প্রায় 70-80 মরিচ আবাদ হয়। আমাদের শুধু পাট দর করা হয়েছে। আমি আশা করবো যে পরবর্তীতে যদি কিছু মরিচ দর করা হয়, মরিচ দর করলে আমরা তাদেরকে পরামর্শ দিতে পারবো এবং তারা অনেক আরো ভালো ফলন করতে পারবে। পাটে যখন আমার চাষি ভাইদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মাঠে আমরা ঘুরে দেখছি, আমরা আগে দেখতাম পাটকে যদি কাঁচা ফেলাই, এবার আপনি দেখবেন ফেলা করছে। কৃষক ভাইদের আসলে আমরা দায়ী বলি, তাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের যদি সুযোগ দেওয়া হয়, আমার কৃষকরা কিন্তু অনেক বুদ্ধিমান। কারণ আমার কৃষক যদি বুদ্ধিমান না হতো, এত কম শিক্ষিত কৃষক, বাংলাদেশে 16 কোটি মানুষের আহার গৃহ রপ্তানি করতেছি, অবশ্যই আমার কৃষকদের বুদ্ধি আছে। কৃষকদের দক্ষতা বাড়ানোর জন্য আমরা কাজ করবো, আপনারা সহযোগিতা করবেন। আরেকটি কথা আমরা অনেক খেয়াল করছি যে প্রকল্প থাকতে সদর উপজেলা কর্মকর্তার সিদ্ধান্ত নিচ্ছে, প্রকল্প না থাকলেও আমরা এই দলগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা সংক্ষেপে অনুরোধ করব বক্তব্য বলার জন্য, এরপরে আমরা আবার কৃষক ভাইদের কাছে যাব, তারপরে প্যানেলিস্ট। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে ব্যাপারী সভাপতি বাংলাদেশ জেলা শাখা। আমার এবং আমাদের যে সরকারি প্রকল্প রয়েছে, এদেরকে সব প্রকল্প থেকে চাষি ভাইদের এবং সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়। যেহেতু ঢাকা অঞ্চলের একটা কষ্ট করি, অর্থাৎ হয়তো যে বিষয়টা আমার নজরে আসছে যে একটি নির্দিষ্ট দোকান আপনারা সিলেক্ট করে দিবেন, সেখানে আমরা সাজেস্ট করব কৃষকদের যাওয়ার জন্য, ভালো পণ্য করার জন্য। আসলে মুক্তবাজার অর্থনীতিতে আমরা দিয়েই দেই, যার ফলে এর দায় দায়িত্ব আমাদের মাঠ পর্যায়ে আমরা কিন্তু তদারকি করি প্রতিটা দোকান। কিন্তু এই তদারকির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে কৃষক যদি প্রতিটা কৃষি ফরিদপুরে ব্যাপক বাম্পার ফলন হয়েছে, আমি চাই আগামীতে অন্যান্য শস্যগুলোও যাতে আমরা এইভাবে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ দিতে পারি এগ্রিকালচারের উন্নয়নের, এই আশাবাদ ব্যক্ত করে। অনেক ধন্যবাদ। আমরা কাজ করি, অনেক জায়গায় 5টি দল নিয়ে কাজ করে, কিন্তু এই দলগুলি বৃদ্ধি করা যাবে কিনা, যদি দলগুলি বৃদ্ধি করা যাবে কিনা, মানে আমরা যে দল করছি, একটা ইউনিয়ন কিন্তু বিশাল একটা ইউনিয়ন। এখন একটা ইউনিয়নে যে সামান্য 20টা বা 10টি দল, এইটা আমার কাছে সামান্য মনে হয়েছে। এই দলগুলি বৃদ্ধি করলে কৃষকের দ্বারগোড়ায় আমাদের পরামর্শটা পৌঁছে যেতে পারে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ। না, আরেকটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে ফসলটা নিয়ে আপনার রেল রোডের মধ্যে আপনারা দিয়েছেন, মরিচ বা পাটে আমার কৃষকের অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু অন্যান্য ফসল যেমন বিশেষ করে ধান, গম, এই দেশের প্রধান ফসল হলো ধান, সেই ধানের কোনো ব্যবস্থা এইগুলি করা হবে কিনা। 3 নম্বর কথা হলো আমার, যে আজকে আমরা জানি যে যে কোনো জিনিস প্রসার ঘটে। আজকে প্রচার কোন থেকে কৃষক কিন্তু একজন, আমার যখন অসহায় কোনো মানুষ, তখন কিন্তু সে দৌড়েই ডাক্তার কাছে চলে যায়। কিন্তু একজন ধান বা পাট বা তাদের যখন রোগ হয়, তখন কিন্তু সহজেই কৃষক ওখানে আসতে চায় না, বা তারা বুঝতে পারবে কোথায় কি অবস্থা, ভালো পরামর্শ পাবেন। আমি সবাইকে আমাকে বলার জন্য, বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা একটু আহ্বান করবো এই পাশে। কৃষক ভাইদের জন্য তো এই কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
আর আমরা হলো গরু মোটা টাকাকরণ দল, আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা হতো সেই সম্পর্কে কিছু জানতে চাই। অনেক 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 ধন্যবাদ সুনির্দিষ্ট প্রশ্নের জন্য। আমার নামটা একটু, আপনার নাম বললেন? জিয়াউল হক মোল্লা। আমার প্রশ্ন, এই কৃষককে পাট উৎপাদন করে পাটের মূল্য যে ঠিক মতো পায় না, এই বিষয়ে কি আপনাদের কোনো তদারকি আছে কিনা, বা এখানে যারা কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, এরা বললো বিগত পাটের খুব ভালো ফলন হচ্ছে, অনেক পাট হচ্ছে, কিন্তু এরা কি টাকা পাবে কিনা? এটা কিচ্ছে নিতেছে কত টাকা করে কিচ্ছে নিতেছে? 150 আদি 500 800 টাকার একটা কিচ্ছেনের দাম। তাহলে এক পাখিতে পাট হয় 7 মণ 8 মণ, কয় টাকা বিক্রি হবে? 1400 টাকা বিক্রি করলে, 1500 টাকা বিক্রি করলে, আর কিচ্ছেন যাচ্ছে কত টাকা? যাতে কৃষক বেশি টাকা পায় পাটে, এই বিষয়ে কৃষি কর্মকর্তাদের বা আপনাদের কোনো তদারকি আছে কিনা, বা কৃষক পাট বুঝলে জীবনে কি লাভবান হতে পারবে কিনা, ভবিষ্যৎ লাভবান হতে পারবে কিনা, এরকম কোনো প্রকল্প আপনাদের আছে কিনা? শুধু লোন দিলেন, আমাদের লোন দিয়ে তো আপনার টাকা ফেরত নিয়ে গেলেন, কোনো ভর্তুকির ব্যবস্থা আছে কিনা, এই বিষয়টি তদারকি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ঢাকা আমরা অনেক সহযোগিতা পাই। কি ধরনের পাট চাষ করি, পাট চাষ পোকা বললো নাকি, কিভাবে পোকা মারা যায়, কিভাবে কান্দি পচা রোগ হয় না, এই ধরনের আমাদের বীজ দেখা। ব্যাটারি একটু ইয়ে আছে মানে লেভেল থাকে। আমি একজন পাট চাষি, আমি বলতে চাই যে পাটের বীজ হাতুদের বিষয়দের দিকে পাটের বীজ সংগ্রহ করার কথা ছিল, আমাকে অবগত হয় নাই, এবং পাট সরাসরি সরাসরি কৃষকের কাছ থেকে পাট কেনার কথা বলছিল, সেটাও হয় নাই। আর শীতলের মাধ্যমে আমি নিজে পাট বুনেছি, 1 চাষ দিয়ে পাট বুনেছি, এবং সীমিত জৈব সার দিয়ে পাট বুনেছি, ভালো পাট হয়েছে, কিন্তু বিক্রি করার সময় আমরা এই সুযোগগুলো পাইছি না। আপনাদের এই সুযোগগুলো পাই। আর সর্ব একটা আমি যেটা আছে না, বিষয়টার মাধ্যমে এটা দেরি হয়েছে, ওই পাটের বীজ বানানো, তাদের দ্বিতীয় বড় সমস্যা, পাটের দাম যাই হোক, যেভাবে পাটটা বানানোর দিকে বিক্রি হয়ে যায়, তার হলেও বিক্রি হয় না, পাটটা খুব বিক্রি হয় কৃষকের পাটের মধ্যে, এই কৃষকের টাকা নগদ টাকা যাদের পাটের দিকে আসে। আমরা বলতে চাই পাটের বীজকে যদি আমরা এই দেশে ইন্ডিয়ান বীজ না ব্যবহার করে দেশে ব্যবহার করতে পারি, এই দেশি বীজটা তৈরি করতে পারি, তৈরি করে ঘুরাইতে পারি, পয়সা মিলে গেল, অল্প সারে পাট তৈরি হইল, মানে এই এই সমস্ত পদ্ধতিগুলো আমাকে যদি দেয়, আপনারা শিখান, ট্রেনিং দেন, এই যে পাটের বীজটা তৈরি করা, এই দেশে পাটের বীজ, এটা মোটু মাছ পাটের আগা ইন্ডিয়ানের সাথে কে বাবাকে ফেরত দেয় এবার ইন্ডিয়ানরা 100 টাকার ব্যাগে 800 টাকা দাম দিল, এইটা অবলম্বন করার দরকার। আমাদের দেশে বীজ তৈরি করে আমাদের বীজের পায়ে দাঁড়াইতে পারে, পরের বছর না থাকা লাগে, তাইলে আমাকে পারে কোনো সমস্যা নেই, দাম আমার 1200। এই বলে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। আমরা এখন
হ্যালো ফ্যাক্টরি ইউএস অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আছেন মাসিয়া বাণিকাট উনি আমাদের যশোর অঞ্চল ভিজিট করেছিলেন। সো আমাদের প্রকল্পে এ পর্যন্ত অনেক গণ্যমান্য উচ্চ পর্যায়ের ব্যক্তির পদচারণা ঘটেছে, যেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা। আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে সংক্ষেপে এইএসএ। সেখানে 3টি পার্টনার, এয়ার, ড্যাম এবং এম্পাওয়ার। আমি সামারাইজ করছি। আমাদের সাথে পার্টনার হিসেবে ডিওএফ, ডিএ এবং এআইএস আছে। সেটা চিন্তা করে চিফ অফ পার্টি আমাদের এসডিসির সাথে মৌখিকভাবে একটা আলোচনা করলেন যে এই এলাকায় যে সমস্ত কৃষক আছে তার অনেক কৃষক এসডিসির সাথে আগেই তারা মাইক্রো ফাইন্যান্সের সাথে জড়িত চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে কার্যক্রমটা আরো সুন্দরভাবে পরিচালনা করা যায়। সেটা শুরু। পরবর্তীতে আমরা এই চিফ অফ পার্টি আমাদের বিদ্যুৎ কুমার মহলদার উনি এই কার্ড আজকে যে কার্যক্রম এইটা একটা ডিজাইন করলেন এবং